হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। শীত প্রায় চলে এলো। শীতের আমেজ আর ভালোবাসার মরশুমের গল্প একসাথে কিন্তু একটা কিলার কম্বিনেশন হতে পারে। সাবস্ক্রাইব না করলে সেই মজাটা পাবে কি করে? তাই চটপট যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। যাই হোক, চলো আর বোর ফিল করাবো না, চলে আসি সোজা গল্পে। আজকের গল্প মানে আজকের ধারাবাহিক গল্প তুমি যাকে ভালোবাসো, দ্বিতীয় পর্ব। আজকের গল্প পাঠে রয়েছে প্রতিদিনের মতো তোমাদের বন্ধু অন্তরা, আর অন্যান্য চরিত্রে আজ অন্তরার সঙ্গে রয়েছে আমি, তোমাদের বন্ধু প্রীতম। তাহলে আর দেরি কেন, চটপট শুরু করা যাক। অসম্ভব সুন্দর মেয়েটি। বিধাতা বেশ যত্ন নিয়ে গড়েছেন একে। পাকা গমের মতো গায়ের রং, টানা টানা দুটো চোখ, ব্রাউন চুলগুলো কোমর ছাপিয়েছে প্রায়। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মাঝে মাঝেই বাঁ হাত দিয়ে চুলটা ঠিক করে নিচ্ছে মেয়েটা। কাউন্টারে বসে বসেই মেয়েটার গা থেকে ভেসে আসা হালকা চন্দনের গন্ধটা নাকে আসছে ওর। মনটা কেমন যেন বিষাদে ছেয়ে যাচ্ছে। এই মিষ্টি মেয়েটার ব্রেকআপ হয়ে গেছে। কাউন্টার থেকে উঠে আবারও কিচেনে ঢুকে গেল শেফ। না, আজকের খাবারটা নিজের হাতেই বানাবে। প্রিপেয়ারিং ফুড, যা বাবা, প্রাইস ইনগ্রেডিয়েন্ট কিছুই তো। একটু দিশাহারা হয়ে গেল আরাত্রিকা। ইশারায় ওয়েটারটিকে ডেকে নিল কাছে। আচ্ছা, বলছিলাম, আমি তো অপশন সিলেক্ট করে দিয়েছি, কিন্তু ইনগ্রেডিয়েন্ট বা খাবারের নাম কিছুই তো সিলেক্ট করতে পারলাম না, তাহলে কিভাবে? ম্যাম, আপনার যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে আমায় জানিয়ে দিন, আমরা সেই মতো ফুড প্রিপেয়ার করে নেব। না না, অ্যালার্জি কিছুতেই নেই, কিন্তু প্রাইসটা, আর তাছাড়াও আমি কি খাবো না খাবো। আসলে ম্যাডাম, আমাদের ক্যাফের এটাই ধরন। আপনার বর্তমান মানসিক অবস্থা বিচার করেই আপনার জন্য আমরা ফুড প্রিপেয়ার করব। চিন্তা করবেন না ম্যাডাম, প্রাইস সাধ্যের মধ্যেই থাকবে, আর খাবারও আপনার ভালোই লাগবে। আজ অবধি আমাদের ক্যাফের কোনো নেগেটিভ রিভিউ নেই। আপনি যদি চান গুগল সার্চ করে দেখে নিতে পারেন। ব্যাপারটা বেশ ইউনিক। প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন বিষয়টায় বেশ ভালোই লাগছে আরাত্রিকার। দেখাই যাক শেষ পর্যন্ত এরা কি খাবার পরিবেশন করে। খুব বেশিক্ষণ লাগলো না, মিনিট 15 মধ্যেই খাবার এসে উপস্থিত হলো টেবিলে। চিজি হোয়াইট সস পাস্তা, ডাবল চকলেট মাগ কেক, চকলেট মোমো উইথ আইসক্রিম, সঙ্গে আবার ফিশ অ্যান্ড চিপস। আইটেম অনেকগুলো হলেও কোয়ান্টিটি মিনিমাম, তাই জন্য একা পুরোটা খেয়ে উদ্ধার করা সম্ভব। সত্যি বলতে কি, খাবার দেখে জিভে জল চলে এলো আরাত্রিকার। আর দেরি করলো না, চামচ নিয়ে চকলেট মোমোর থেকে কিছুটা ভেঙে মুখে দিল। আবেশে চোখ বুজে এলো ওর। উফ, কি অসাধারণ বানিয়েছে সত্যি। বহুদিন পর আজকে এত টেস্টি খাবার খেলো। খাবারগুলো কখন যে একে একে শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি আরাত্রিকা। হবে নাই বা কেন বলুন তো? হোয়াইট সস পাস্তার এত সুন্দর চিজ আর মিক্সড হার্বসের মেলবন্ধন যেন জিভের স্বাদ কোরকগুলোকে আলাদাই তৃপ্তি দেয়।
ফিউশন টেস্টের প্রতিটি রান্নাই একেবারে লাজবাব। না আছে অতিরিক্ত তেল মশলার বাড়াবাড়ি, না আছে স্ট্রং ফ্লেভারের অতিরিক্ত ঝাঁঝ। কমপ্লিমেন্টারি স্টার্টার চিজ বলগুলো মুখে দিলেই যেন মিলিয়ে গেল। খাদ্যরসিক প্রতিটি মানুষ উপকার যে হবেন তা তো বলাই বাহুল্য। তবে যারা আরাত্রিকার মতো খাওয়ার ব্যাপারে খুব একটা শৌখিন নয়, তারাও কিন্তু একটা অচেনা আয়েসে খাবারগুলো মুখে দিয়ে চোখ বুজে ফেলবেন। প্রতিটা খাবার পরম তৃপ্তি করে খেয়ে শেষ করলো আরাত্রিকা। আর দূর থেকে দেখে তার চেয়েও বেশি তৃপ্তি পেল শেফ নিজে। ছোট্ট একটা কাঠের বারকোষে পেমেন্ট স্ক্যানার আর কয়েক টুকরো আমলকির মোরব্বা এসে পৌঁছে দিল সার্ভিস বয়। পেমেন্ট করে দেবার পর বারকোষের উপরে রাখা ছোট্ট কাগজের চিরকুটটা চোখে পড়ল আরাত্রিকার। চটপট চিরকুটটা তুলে ভাঁজ খুলে চোখ বুলিয়ে নিল। মুক্তোর টুকরোর মতো হাতের লেখায় লেখা রয়েছে একটা ছোট্ট মেসেজ। যা যাওয়ার তা তো যাবেই, কিন্তু যা থেকে যাওয়ার তা কেন থেকে যাবে অযত্নে আর অবহেলায়? মেসেজের নিচে স্পষ্ট লেখা একটা ফোন নাম্বার, আর তারপর পরিষ্কার করে লেখা রয়েছে, যদি খাবার ভালো লাগে তাহলে অবশ্যই নিচে লিখে রাখা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খাবারের মান যেন নির্ধারণ করে দেওয়া হয়। এমন অদ্ভুত সব ব্যবস্থাপনায় খানিকটা যে আশ্চর্য হয়নি আরাত্রিকা, এমনটা তো একেবারেই নয়। উৎসুক চোখ ক্যাফের ভিতর থেকে বাইরে পর্যন্ত একটু স্ক্যান করে নিল, কিন্তু তেমন ইন্টারেস্টিং কাউকে নজরে পড়ল না। যদিও আসল বিষয়টা হলো ভিতর থেকে স্বয়ং শেফ বাবাজি নিজেকে আত্মপ্রকাশ করতে চায়নি, আর সেই জন্যই আরাত্রিকা তাকে দেখতে পায়নি। এদিক ওদিক খানিকক্ষণ দেখে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল আরাত্রিকা। তবে চিরকুটটা কিন্তু সঙ্গে করে নিতে ভোলেনি। আসলে ফোন নাম্বারটায় মেসেজ করে খাবারের মান সম্বন্ধে জানাবে, সেটা তো উদ্দেশ্য ছিলই। তার থেকেও বড় বেশি কি উদ্দেশ্য ছিল জানেন? এই ক্যাফের শেফের সঙ্গে পরিচয় করার। অদ্ভুত কনসেপ্টের এই ক্যাফে যে আদৌ ভূভারতে থাকতে পারে এমন চিন্তা ভাবনা তো কেউ কখনো ভাবতেই পারেনি। ক্যাফের বাইরে বেরিয়ে ফ্রন্টিয়ারটা বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করলো আরাত্রিকা। এখানেও অভিনবত্বের ছোঁয়া, ছড়িয়ে ছিটিয়ে লাগানো বাহারি বাঁশ গাছ আর কয়েকটা পুরনো আমলের লোহার বেঞ্চ। মাটি দেখা যাচ্ছে না, পরিবর্তে ছড়ানো রয়েছে ছোট ছোট নুড়ি পাথর। সম্ভবত ক্যাফের দোতলায় ক্যাফের ওনারের নিজস্ব বাসভবন। দোতলায় উঠে যাওয়ার সিঁড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকে। কংক্রিট ঢালাইটা সেখানেও সিমেন্টের আস্তরণে চাপা পড়েনি। সিলিং থেকে ঝুলছে কাঠের ঘোড়া, হাত পাখা এবং গামছার ডেকোরেশন। না, রুচিবোধের তারিফ তো করতেই হয়। ক্যাফের ওনার এবং শেফ দুজনেই খাসা মানুষ হবেন নিশ্চয়ই। হেমন্তের পরন্ত সূর্যের তেজ তখন কমে এসেছে। বলা ভালো গোধূলি পেরিয়ে সন্ধে হতে চলল। এমনিতেই নতুন জায়গা, তার উপর এখন আস্তানা বলতে হোটেল, তাই তাড়াতাড়ি হোটেলে ফেরাই উপযুক্ত হবে। হাতে আর মাত্র 3টে দিন, তারপরেই নতুন চাকরিতে জয়েনিং আরাত্রিকার। এই 3টে দিনের মধ্যেই পাকাপাকি মাথা গোঁজার একটা আস্তানা খুঁজে ফেলতে হবে। এক কামরার একটা বাড়ি ভাড়া অথবা একটা নির্ঝঞ্ঝাট পেইং গেস্ট, এই পেলেই সমস্যা মোটামুটি মিটে যাবে। এটা সেটা ভাবতে ভাবতেই ক্যাফের ফ্রন্টিয়ার্ডের লোহার গেটটা খুলে বাইরে বেরিয়ে এলো আরাত্রিকা। বন্ধ করার সময় লক্ষ্য করল ছোট্ট সাইনবোর্ড, তাতে লেখা রয়েছে, চলি বলতে নেই, আসি বলতে হয়।
গেটের বাইরে বেরিয়ে রতনপল্লীর রাস্তা ধরে শ্যামবাটির মোড় পৌঁছলেই পাওয়া যাবে টোটো। আর সেখান থেকে টোটো চেপে ভুবনডাঙ্গার মাঠ পেরিয়ে লজ মোড় থেকে ডান হাতে ঘুরে ইউথ হস্টেলের অপোজিটে আরাত্রিকার হোটেল। পৌঁছতে ওই কম বেশি মিনিট 10 মতো লাগবে। রতনপল্লীর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা বিষয় লক্ষ্য করল আরাত্রিকা। নির্জন রাস্তায় হঠাৎ করেই একটা ছেলে ওর পিছু নিয়েছে। উস্কো খুস্কো কোঁকড়ানো চুল, হালকা আকাশি রঙের খানিকটা অমসৃণ কুর্তা, আর একেবারেই অযত্নে ব্যবহার করা একটা জিন্স। মনে মনে খানিকক্ষণ দুশ্চিন্তা করল। হঠাৎ করেই এই নির্জন রাস্তায় এমন একজন অজানা অচেনা লোক ওর পিছু ধাওয়া করছে, কোনো খারাপ অভিসন্ধি নেই তো? হাঁটার বেগ বাড়াতে লাগলো আরাত্রিকা। আশ্চর্যের ব্যাপারও লক্ষ্য করলো যে ছেলেটাও দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। আর সামান্য এগোলেই শ্যামবাটির মুখে পৌঁছে যাবে। ওখানে অবশ্য এই সময় প্রচুর মানুষজন, তাই যতক্ষণ না টোটো স্ট্যান্ডে পৌঁছচ্ছে ততক্ষণ কোনোভাবে মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলা যাচ্ছে না। আরাত্রিকা নিজের ভ্যানিটি ব্যাগটা 2 হাত দিয়ে আগলে বুকের কাছে টেনে নিল। শাড়ির আঁচলটা একটু টেনে ঠিক করে নিল। মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছে আরাত্রিকা, আর একবার করে পিছু ঘুরে দেখে নিচ্ছে ছেলেটাকে। আশ্চর্যের ব্যাপার, ছেলেটাও আরাত্রিকা হঠাৎ থেমে গেলে নিজেও হাঁটা থামিয়ে দিচ্ছে। আর তারপর আরাত্রিকা ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা উল্টো দিকে তাকিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে যেন ও লক্ষ্যই করেনি আরাত্রিকাকে। কিন্তু তারপরে আবার যখন হাঁটা শুরু করছে তখন খুব ভালো করেই বুঝতে পারছে ছেলেটা ওকে লক্ষ্য করে অদ্ভুতভাবে অনুসরণ করে চলেছে। সন্ধ্যের অন্ধকারে ছেলেটার মুখটা ভালো করে দেখতে পায়নি। ভয় পাচ্ছে মনে মনে। ফেলে আসা জীবনকে আবার তবে তাড়া করে বেড়াবে ওকে? তবে কি ওর এখানে এসে স্কুলে চাকরি পাওয়ার খবরটা কোনোভাবে অনির্বাণ পেয়ে গেছে? কোনোভাবে কি ওর উপরে নজর রাখতে কাউকে পাঠিয়েছে অনির্বাণ? অনির্বাণ কি তবে আরাত্রিকাকে হেনস্থা করতে চায় আবার একবার? বড্ড ভয় লাগছে এবার। থমকে দাঁড়িয়ে পড়ল টোটো স্ট্যান্ডের একেবারে কাছে এসে। এখনো স্পষ্ট বুঝতে পারছে লোকটা আরাত্রিকাকে অদ্ভুতভাবে দেখছে। কিন্তু আশেপাশে প্রচুর লোক দেখে এবার ওর মনে সাহস এলো। তাই আর ব্যাপারটাকে বাড়াবাড়ি পর্যায়ে যেতে না দিয়ে সোজা ছেলেটার দিকে এগিয়ে গেল আরাত্রিকা। এক্সকিউজ মি। হ্যাঁ, কে? আমি? এদিকে 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 দেখুন। সরি, আপনি আমাকে বলছেন? আমাকে দেখে কি আপনার টেরা মনে হচ্ছে? কই একটু চোখটা গোল গোল করুন, আর একটু বড়। হ্যাঁ, কি জানি, বলতে পারবো না ম্যাডাম। বাই এনি চান্স চোখের সমস্যা হয়েছে? একজন ভালো আই স্পেশালিস্ট কনসাল্ট করলেই পারেন। একদম ফালতু কথা বলবেন না। অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি আপনি আমার পিছু নিচ্ছেন। কি ব্যাপার বলুন তো? জানতাম জানতাম আপনার মাথাটা এভাবেই খারাপ হয়ে যাবে। কি ঝিমুনি লাগছে মাথার ভিতর? ছেলেটার কথায় অদ্ভুত একটা রহস্য লুকিয়ে রয়েছে। আরাত্রিকা অজান্তেই নিজেকে নিজে বোঝার চেষ্টা করল। সত্যি কি কোনোভাবে ঝিমুনি লাগছে ওর? কই না তো, একেবারেই ঠিক আছে। এই শুনুন, কি যাতা বকছেন? এই ক্যাফে থেকে বেরিয়েই আমি লক্ষ্য করছি আপনি আমার পিছন পিছন আসছেন, আবার আবার এই সমস্ত আজে বাজে বকছেন। আগে না, আমি আপনার পিছন পিছন আসছিলাম না। আমি আমার রাস্তায় যাচ্ছিলাম আর আপনি আপনার রাস্তায়। কাকতালীয়ভাবে দুটো রাস্তা এক। কি করে জানবো
যেই রাস্তা আপনি প্রাইভেটলি বুক করে হাঁটছেন? সত্য সব। শুনুন, আমাকে কিন্তু কথায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বেশ বেশ কয়েকবার থমকে দাঁড়িয়ে যখন পিছন ফিরে তাকিয়েছি, তখন আপনাকে দেখেছি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়তে। কি কি মতলব বলুন তো? এই রিয়েলি? আপনি আমায় মাঝ রাস্তায় ঘুরে ঘুরে দেখছিলেন? ইস, ভাগ্যিস কেউ দেখেনি। দেখলে কি হতো বলুন তো? লোকে তো আপনাকেই পাগল বলতো। এই, আপনি আমাকে তখন থেকে এই সমস্ত মাথা খারাপ, পাগল কি সব বলে যাচ্ছেন? হ্যাঁ, ঠিক ধরেছি। যা ধরেছিলাম তাই। ওই ক্যাফেটা থেকে যারাই খাবার খেয়ে বেরোয় তাদেরই মাথাটা এইভাবে খারাপ হয়ে যায়, জানেন তো? কি ঠিক বলছি? মানে কি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। পারবেন পারবেন, বুঝতে পারবেন। ওই ক্যাফেটার খাবারের স্বাদে মজেছেন তো? কি মনে হচ্ছে ফিরে ফিরে আসবেন ওই ক্যাফেটার খাবার খেতে? জানতাম। আরে ওরা খাবারে এমন কিছু মেশায় যাতে একটা নেশা হয়ে যায়, মানুষ বারবার ঘুরে ওখানেই আসতে চায়। আর তারপর আস্তে আস্তে সম্মোহিত হয়ে ওরা কিন্তু নিজেদের মানসিক ভারসাম্য। এই শুনুন, একটাও বাজে কথা বললে না, আমি কিন্তু এবার লোকজন জড়ো করব বলে দিলাম। এই দেখুন, আমার সতর্ক করা কাজ সতর্ক করে দিয়েছি। এবার আপনি আমার কথা শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যাপার। আর দেখুন, আপনার মতো অনেকেই একা একা আসেন এই ক্যাফেতে, আর তারপর খেয়ে দিয়ে ফিদা হয়ে বাড়ি চলে যান। তারপর আবার আসা শুরু করেন, আসতেই থাকেন। তাই আমি সতর্ক করে দেওয়ার জন্য তাদের পিছু পিছু এসে বলে দিই সবটা। আশ্চর্য। আরে হ্যাঁ, আর এরপর মানা না মানা সবটাই যে যার নিজের ব্যাপার, বুঝলেন কি না? এই দেখেছেন আপনাদের মতো মানুষদের না ভালো করতে নেই। তা আপনাকে কে এভাবে লোকের উপযাচক হয়ে উপকার করতে বলেছে? আপনি কেনই বা এমনটা করেন? এতে কি আপনি কমিশন পান? এই দেখুন, এই স্বেচ্ছাসেবা বলেও একটা ব্যাপার আছে, তাই না? বাই প্রফেশন আমি ইলেকট্রিশিয়ান, মানে ওই আর কি, একটু স্ক্রু ট্রু টাইট করি। হ্যাঁ, না মানে আপনি যেটার ভাবছেন সেটার নয়, ইলেকট্রিক গেজেটের। কথাটা বলেই বুক পকেটে থাকা একটা রেঞ্জ আর স্ক্রু ড্রাইভারটা চোখের ইশারায় দেখিয়ে দিল আরাত্রিকাকে। তারপর বলেই চলল ছেলেটা। আর হ্যাঁ, সন্ধ্যের দিকে তল্লাটে যারা ওই ক্যাফেটায় প্রথমবারের জন্য যান, আমি তাদের সতর্ক করে দিই যাতে তারা দ্বিতীয়বার এ মুখে না আসেন। এরপর আপনাদের যা ইচ্ছে। কিন্তু কেন আপনি এমনটা করেনি বা কেন? কই, আমার তো ক্যাফেটায় তেমন খারাপ কিছু লাগেনি। দিব্যি তো সুন্দর সুন্দর খাবার। ইনফ্যাক্ট এত সুন্দর রান্না তো আমি অনেক দিন বাদেই খেলাম। এই তো ম্যাডাম, এই জন্যই দেখেছেন তো এখনই আপনি কিরকম ক্যাফেটার হয়ে সাফাই দিচ্ছেন। ভাবুন একবার, নিশ্চয়ই ওদের খাবারে এমন কিছু ছিল যেটা আপনাকে অলরেডি সম্মোহিত করে ফেলেছে। এই শুনুন, অনেকক্ষণ ধরে না এই সব ভুলভাল কথা শুনছি আপনার। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আরে ম্যাডাম, ওরকম প্রমাণ যদি থাকতো তাহলে কি আর... আচ্ছা, বাদ দিন। আচ্ছা, চটপট কয়েকটা প্রশ্ন করছি, জবাব দিন দেখি। আপনার নিশ্চয়ই আবার কালকে ক্যাফেটায় আসার জন্য ইচ্ছে হচ্ছে। এই শুনুন, আমি না আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর হ্যাঁ, ক্যাফেটা আমার ভালো লেগেছে, আমি বারবার আসতে চাই। তাতে আপনার কোনো সমস্যা আছে কি? প্রশ্ন নাম্বার 1 উত্তর পেয়ে গেছি। এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি নিশ্চয়ই কাল এসে আবার আপনার মুড অনুযায়ী খাবার অর্ডার করবেন। নিশ্চয়ই আপনার এখন থেকেই বেশ কৌতূহল জাগছে যে কালকের মেনুতে কি থাকবে। দেখুন, ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব? আরে বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, ডায়াগনোসিস করছি, দেখতে চাইছি আপনি কতটা সম্মোহিত হয়েছেন। মনে হচ্ছে পুরো গনকেস, পুরোপুরি সম্মোহিত হয়ে গেছেন। কতটা সম্মোহিত হয়েছি জানি না, তবে বিরক্ত হচ্ছে ভীষণ। চেনা নেই জানা নেই পিছু পিছু ধাওয়া করে এতগুলো জ্ঞান দিয়ে চলেছেন। এই মশাই, আপনার নাম কি, কোথায় থাকেন বলুন তো? দাঁড়ান, এক গাদা প্রশ্ন একসঙ্গে করে ফেললেই তো আর হয় না, একে একে উত্তর দিচ্ছি, দাঁড়ান। প্রথমত ধরে নিন আমি মিস্টার এক্স,
ধরে নিন আমি সকালে ইলেকট্রিশিয়ানের কাজ করি আর বিকেলে স্বেচ্ছাসেবী, আর ধরে নিন আমি আশেপাশেই কোথাও থাকি। তাহলে আপনিও ধরে নিন যে আপনাকে এক্ষুনি 4টে লোক জড়ো করে পেটানি খাওয়াতে পারি আমি। ডিসগাস্টিং। এই কথাটুকু বলেই দ্রুত পায়ে হনহন করে একটা টোটোকে লক্ষ্য করে এগিয়ে গেল আরাত্রিকা। পেছন থেকে তখনও লোকটা চিৎকার করে কি সব বলে যাচ্ছে। না, আরও পাত্তা দেবে না। আরে আরে ও ম্যাডাম, আরে চলেন কোথায়? আরে ধরলেনই তো না। যা, চলে গেল। হ্যাঁ, আমিও যাই আমার কাছে। লাগিল রে, নেশা লাগিল রে। টপ করে উঠে বসল টোটোতে। তারপর সোজা চলল নিজের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে সেদিন আর ডিনারে কিছু অর্ডার করল না আরাত্রিকা। ক্যাফেটা থেকে বেরিয়ে খাবারের স্বাদগুলো যেন আচ্ছন্ন করে রেখেছে ওকে। হোটেলের রিসেপশনে বসে থাকা ছেলেটা ডিনারের কিছু অর্ডার হবে কিনা জানতে চাওয়ায় পত্রপাঠ নাকচ করে দেয় আরাত্রিকা। তবে এই মুহূর্তে মাথায় আরও একটা চিন্তা ঢুকে পড়ল ওর। হোটেলের তরফ থেকে ওকে জানানো হয়েছে যেহেতু আরাত্রিকা ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার হোটেলে সাবমিট করেছে, তাই ওকে সিঙ্গেল অকুপেন্সিতে থাকতে দেওয়া হয়েছে। তবে খুব বেশি হলে আর 5 থেকে 7 দিন ওকে থাকতে দেওয়া হবে। এর মধ্যেই ওকে নিকটবর্তী কোনো পেইং গেস্ট কিংবা ভাড়া বাড়ি খুঁজে নিতে হবে। দীর্ঘদিন এভাবে সিঙ্গেল অকুপেন্সিতে রুম অ্যালট করতে হোটেলের ম্যানেজমেন্ট পারবেন না। এ কথা শুনে ঘরে এসে ফ্রেশ হয়ে ফোন করলো নতুন স্কুলের রিসেপশনিস্টের পার্সোনাল ফোন নাম্বারে। হ্যাঁ ম্যাডাম, বলুন। গুড ইভিনিং রমিতা, আসলে আমার একটা হেল্প লাগবে, তাই তোমায় কল করেছিলাম। আসলে তুমি তো জানোই যে স্কুল জয়েন করতে এখনো হাতে 2 দিন সময় রয়েছে, কিন্তু না এই হোটেল আমাকে খুব বেশি দিন থাকতে দেবে না বলছে। আসলে আমি তো একা রয়েছি তাই। আচ্ছা, যদি কাছাকাছি কোনো পেইং গেস্ট কিংবা ভাড়া বাড়ির সন্ধান থাকতো তাহলে। ম্যাডাম, আমার মনে হয় আপনি ভুবনডাঙ্গার আশেপাশে কিংবা ডিয়ার পার্কের আশেপাশের চত্বরে খোঁজ করতে পারেন। দেখুন, হাতে তো 2 দিন সময় রয়েছে। আমিও দেখছি, যদি কিছু খবর পাই নিশ্চয়ই জানাবো। আশ্বস্ত হতে পারল না আরাত্রিকা। মাথার মধ্যে চিন্তাটা ঘুরপাক খেতে খেতেই হঠাৎ করে মনে পড়ল সেই চিরকুটটার কথা। অন্তত একটাবার মেসেজ করে তো জানানো উচিত। খাবার এবং ব্যবস্থাপনা সত্যি অভিনবত্বের ছোঁয়া রাখে। মেসেজ টাইপ করলো আরাত্রিকা। নমস্কার, আমি আরাত্রিকা। আজ আপনাদের ক্যাফে থেকে ঘুরে এলাম। যেমন সুন্দর এনভায়রনমেন্ট তেমনি ব্যবস্থাপনা। অদ্ভুত অদ্ভুত সব মানসিক স্থিতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সারপ্রাইজিং খাবার দাবার আমার তো দারুণ লেগেছে। নিশ্চয়ই আবার যাব কখনো, খুব শিগগিরই। শেফকে কিন্তু 100-100। অপর প্রান্ত থেকে খুব তাড়াতাড়ি সিন হলো মেসেজটা। রিপ্লাই হিসাবে খুব বিশেষ কিছু এলো না। একটা ধন্যবাদ আর সঙ্গে কয়েকটা রবীন্দ্রনাথের লাইন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক। সবার তরে নহে সবাই। অদ্ভুত তো, এমন একটা ধন্যবাদের শেষে এই লাইনগুলো জুড়ে দেওয়ার কি খুব দরকার ছিল? কি এমন ইন্ডিকেট করছে এই লাইনগুলো? কে এই লোকটা? ওই ক্যাফেটার শেফ নাকি ওনার? আচ্ছা, দুজন কি আলাদা মানুষ, নাকি দুজনে একই ব্যক্তি, নাকি দুজনেরই মাথা খারাপ? উফ, গোটা শান্তিনিকেতন জুড়ে শুধু পাগলের বাসা। মাথাটা ঝনঝন করছে আরাত্রিকার। আর ভাবতে পারছে না।
খুব বেশি প্রেশার নিলে আজকাল মাথাটা যন্ত্রণা করে। ঘরের আলোটা ডিম করে ঘুমানোর চেষ্টা করলো ও। ঘুমটা চটপট এসেও গেল। এটা কি দুপুরের খাবার এফেক্ট নাকি অন্য কিছু? আচ্ছা, সত্যি সত্যি খাবারে ওরা মাদক মেশায় না তো? ঘুম ভাঙল বেশ দেরিতেই। কয়েকদিনের টানা ধকলে শরীর জবাব দিয়ে দিচ্ছে। ঘড়ির কাঁটা তখন প্রায় 9:30 ছাড়িয়ে 9:45 কাছাকাছি। তড়িঘড়ি হোটেল রিসেপশনে ফোন করে ব্রেকফাস্ট আর চাটা ঘরে চেয়ে পাঠালো। তারপর তৈরি হয়ে বেরোলো পেইং গেস্ট কিংবা ঘর ভাড়া খুঁজতে। ভুবনডাঙ্গা পার হয়ে পোস্ট অফিস মোড় থেকে উপাসনা গৃহকে বাঁ পাশে ফেলে যে সোজা রাস্তাটা চলে গেছে, সেদিকেই নাকি অনেক পেইং গেস্ট ভাড়া পাওয়া যায়। আরাত্রিকার গন্তব্য ওই দিকেই। তবে এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা, নির্ঝঞ্ঝাট জায়গা, তাই এদিকে থাকাই বোধহয় ভালো হবে। এমনটা ভেবে যেই না পা বাড়িয়েছে, হঠাৎ করে দেখা পেল সেই লোকটার। আরে হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। ভালো আছেন তো? মাথাটা তা সব। এই শাট আপ, ডোন্ট ক্রস ইওর লিমিট। আরে কি বলছেন ম্যাডাম, স্কাই ইজ দ্য লিমিট। আর সেটাকে ক্রস করলে সোজা গ্র্যাভিটেশনের বাইরে, তখন তো আর পৃথিবীতে ফিরতে পারবো না। এই শুনুন, আমার না মনে হচ্ছে মাথাটা আমার নয়, আপনারই খারাপ। একটা না ভালো সাইকোলজিস্ট কনসাল্ট করতে পারেন। এই দেখেছেন তো, সাইড এফেক্ট ম্যাডাম, সাইড এফেক্ট। বললাম তো কালকেই যে ওই ক্যাফেটার খাবার খাবেন না। ওই ক্যাফেটায় খেয়ে আপনার মাথাটা গেছে। পৃথিবীর সব পাগল অন্যদেরকে পাগল ভাবে, আপনিও তো তাই করছেন। এই শুনুন, একটা না কাজ নিয়ে বেরিয়েছি, মাথা খারাপ করবেন না। এমনিতেই প্রচুর চাপ, ফালতু বকতে না আপনার সাথে আমার ভালো লাগছে না। ইনফ্যাক্ট আমার হাতে সময়ও নেই অত। সে কি ম্যাডাম, তা বলুন তো কি ব্যাপারে আপনার এত চিন্তা? আরাত্রিকা এই লোকটার সাথে কথা বলতে কোনোভাবেই রাজি নয়, কিন্তু এতটাই বিব্রত হয়ে রয়েছে আর সেই সঙ্গে এতটাই মেন্টাল স্ট্রেসে রয়েছে যে মুখ ফসকে বলে ফেললো আরাত্রিকা, আসলে একটা বাড়ি ভাড়া কিংবা পেইং গেস্ট খুঁজছি। হ্যাঁ, সে কি? খাবার দাবার খেয়ে কাল রাত্রে খুব বাড়াবাড়ি হয়েছিল নাকি? এত পাগলামি করেছেন বাড়ি থেকে তাড়িয়ে দিল? এই 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 শুনুন, মস্করা করার না এটা সময় নয়। একটা সিরিয়াস সমস্যায় রয়েছি, জানতো? আপনি নিজের কাজ দেখুন। আরে নিজের কাজই তো করছি, আপনি বাড়ি ভাড়া খুঁজছেন আর আমি খুঁজে দেব? আরে এটাই তো আমার কাজ ম্যাডাম। আমি তো আসলে ব্রোকার, জমি বাড়ি ফ্ল্যাট দালালি করি। বলুন আপনার বাজেট কত? এই এই এক মিনিট। আপনি কালকে আমায় বললেন আপনি ইলেকট্রিশিয়ান। আপনি ঠিক করে বলুন তো, আপনি আসলে কে? ওই যে কাল বলেছিলাম মিস্টার এক্স, তার সঙ্গে একদিন যোগ করলে হয় x+1, ধরে নিন ওয়াই। এই 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 সিরিয়াসলি না আমার মাথাটা ঝনঝন করছে। প্লিজ আমার কাজটা আমাকে করতে দিন আর আপনি এখান থেকে আসুন। আরে বাবা, ইকুয়েশনটা সলভ না করলে কাজ হবে কি করে? চলুন আমি আপনাকে কিছু বাড়ির সন্ধান দিচ্ছি। নিন চটপট সাইকেলে বসে পড়ুন। বলেই ছেলেটা স্ট্রেট হ্যান্ড গিয়ার দেওয়া সাইকেলের সামনের রডটাকে লক্ষ্য করে আরাত্রিকাকে বসার জন্য ইশারা করলো। তেলে বেগুনে চলে উঠল আরাত্রিকা। আপনার সাহস কি করে হয় আমাকে সাইকেলে বসার প্রপোজাল দিতে? মাথা খারাপ নাকি? সাইকেলে বসে আপনার সাথে আমি এখন বাড়ি ভাড়া খুঁজতে যাব? এই নিজের রাস্তা দেখুন তো, যান এখান থেকে। ও আচ্ছা, বসবেন না? ঠিক আছে, এক কাজ করুন, আপনি না হয় কেরিয়ারে বসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আমি কখন বললাম আপনার সঙ্গে আমি বাড়ি ভাড়া দেখতে যাব? কিন্তু আপনি বাড়ি ভাড়া দেখতে যাবেন এটা তো ঠিক, সেখানে আমি আমার ব্রোকার হিসেবে দায়িত্ব পালন করব, 2-10 টাকা রোজগার করব। এসব আপনাদের সহ্য হয় না? না আজব সব। এই শুনুন, আমি কোনো দালাল টালাল চাই না। এই শুনুন, ওটা আমার প্রফেশন। হ্যাঁ,
ওটাকে ছোট করে কোনো কথা আমিও শুনতে চাই না। তাহলে যান না নিজের রাস্তায়, শুধু শুধু। এই শুনুন শুনুন, দালাল হলে কি হবে, আমি কিন্তু বেশ প্রফেশনাল। হ্যাঁ, যখন খোঁজ পেয়েছি কটা টাকা ইনকামের ব্যবস্থা হতে পারে, তখন তো আমি আপনার পিছু ছাড়ছি না। একদম পাকাপাকি আপনার থাকার ব্যবস্থা করে তবেই ফিরবো। কিন্তু বললেন না যে বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন? এই শুনুন, আমার বাড়ি এখানে নয়, এখানে চাকরি সূত্রে এসেছি, আর 2 দিন বাদই স্কুলে জয়েনিং। তার আগে আমার নিজের থাকার বন্দোবস্ত করতে হবে। তা ঠিকই। ইস, তাহলে এই কটা দিন আপনাকে প্ল্যাটফর্মেই থাকতে হচ্ছে। প্ল্যাটফর্ম? রাবিশ। এই শুনুন, আপনার না সত্যিই মাথা খারাপ। আমি প্ল্যাটফর্মে থাকতে যাব কেন? একটা হোটেলে আছি, তবে সেখানে খুব বেশি দিন থাকতে দেবে না। কেন, ভাঙচুর করেছেন? আবার ফালতু কথা বলছেন। এবার খানিকটা বিব্রত হয়ে আর বিরক্তি নিয়ে গটগট করে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল আরাত্রিকা, আর পিছন থেকে ছেলেটা ওকে লক্ষ্য করে বলতে বলতে চলল, আরে ম্যাডাম, আরে ধরে নিন আপনি বাড়ি পেয়ে গেছেন। এই শুনুন, আগে পাই তারপর ধরবো। তুমি যাকে ভালোবাসো দ্বিতীয় পর্ব। আজকের ধারাবাহিকের এই পর্ব এই পর্যন্তই। যদি আজকের পর্বটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চটপট কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইল স্ক্রিনে চলে যাবে নোটিফিকেশন। তোমরা তো জানোই ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। আমাদের ওয়েবসাইট লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংকটাও। সম্ভব হলে ফলো করতে পারো সেখানেও, বা কোনো প্রয়োজনে ডিএম করতে পারো ওখানে সরাসরি। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তাদের নাম অঞ্জনা গারু, ইশিকা নিথি, শ্রীকান্ত ঘড়ুই, অদিতি মণ্ডল, শুক্লা দত্ত, সঞ্জয় দাস, স্নেহা দাস, বিশ্বজিৎ পাত্র, দীপঙ্কর জানা, মোহিনী ভট্টাচার্য, মানস পাত্র, কণা রোজারিও সহ আরও অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, গল্পে আরাত্রিকা একজন রিসেপশনিস্টের সঙ্গে ফোনে কথা বলছিল। সেই রিসেপশনিস্টের নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট দেরি না করে টাইপ করে ফেলো তোমাদের উত্তর। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ সকলে ভালো থেকো আর অবশ্যই ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।